গ্রামার রুটে তোমাদের আবার স্বাগত। তোমরা প্রিপোজিশনের ক্লাসগুলো দেখেছো, বারবার বারবার ক্লাসগুলো দেখবে। আজ আমি তোমাদের ইডিয়ামস শেখাবো। এবার ইডিয়ামস করতে যেটা হয়, অনেকে টুকটাক ইডিয়ামস জানো, এবিসি ইত্যাদি ইত্যাদি যেগুলো জানো, কিছু কমন ইডিয়ামস আছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যে ইডিয়ামসগুলো দেয়, সেগুলো আমি কোন পরীক্ষায় কোনটা পড়েছে সেটাও দেখাবো। যে ইডিয়ামসগুলো দেয় সেগুলো খুব কনফিউজিং, যেগুলো ব্যাপার সেগুলো মনে রাখবে কি করে। আমার আজকের ক্লাসটা মূলত সেটার উপর। আমি প্রত্যেকটা ইডিয়ামসের পিছনে একটা করে গল্প শোনাবো। সেই গল্পগুলো একটু মাথায় রেখো, তাহলে বুঝতে পারবে ইডিয়ামসগুলো কত সহজে মনে রাখা যায়। ইডিয়ামসের রুটে চলে যাব, সেই জন্যই তো গ্রামার রুট, যে কোনো জিনিসের রুটে যাবে বলে। তাহলে আমি শুরু করছি ইডিয়ামস দিয়ে। এবার প্রথম মনে হতে পারে যে ইডিয়ামস জিনিসটা কি, আমরা তো ইডিয়ামস শুনে এসেছি। ইডিয়ামস জিনিসটা আমি যদি খুব সাধারণ ভাবে বলি, ইডিয়ামস হ্যাভ এ লিটারাল মিনিং বাট ইট হ্যাজ এ ডিপার মিনিং। সাধারণ একটা অর্থ থাকবে, কিন্তু তার গভীরে অন্য একটা কথা বলবে। একদম শুরু করছি খুব বিতর্কিত একটা ইডিয়াম দিয়ে। ইডিয়ামটা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড শুরুই করলাম একটা খাবার দিয়ে, আপেল দিয়ে, খুব ভালো খাবার। কিন্তু আপেল যে সবসময় খুব ভালো খাবার নয়, সেটা দিয়ে শুরু করেছি। অ্যাপেল অফ ডিসকর্ড, এইটার মানে হচ্ছে সাবজেক্ট। এই মানেটা তোমরা লিখে রাখবে, সাবজেক্ট অফ কোয়ার্ল। সাবজেক্ট অফ কোয়ার্ল, এই মানেটা তোমরা লিখে রাখো। যেটা তোমরা জানো, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যারা এখনো দাওনি, আমি তাদেরকেও সাবধান করছি। খুব শীঘ্রই অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, সেগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেছো। সেখানে দেখবে ইডিয়াম থাকবে, তার 4টে অপশন দেওয়া থাকবে। এই অপশনগুলো খুব কাছাকাছি দেওয়া থাকবে, এত কাছাকাছি থাকবে। আমি যে আজ 10টা ইডিয়াম দেখাবো সেখানেই দেখতে পাবে কেন কাছাকাছি থাকলে কোথায় কনফিউজ হয়ে যায়। এবার সেই যে 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা অবশ্যই থাকবে সাবজেক্ট অফ কোয়ার্ল, বা একদম হুবহু প্রায় এইরকমই একটা কোনো অপশন, সাবজেক্ট অফ কোয়ার্ল। এবার অ্যাপেল অফ ডিসকর্ড, এটা সাবজেক্ট অফ কোয়ার্ল কি করে হলো, এই স্টোরিটা, বিহাইন্ড দ্য স্টোরিটা একটু মনে রাখো। একটা গল্প বলছি, সেই গল্পটা মনে রাখো। ইডিয়াম চাইলেও ভুলতে পারবে না যদি গল্পটা তুমি মনে রাখো। কি করে হলো এই অ্যাপেল অফ ডিসকর্ড? ডিসকর্ড কথাটা দেখো, এরিস, ERIS। এই এরিস ছিল মিথোলজিতে, পুরাণে গডেস অফ ডিসকর্ড। এই যে ডিসকর্ড কথাটা দেখছো, সেই অসন্তোষ বা ঝগড়ার দেবী। সে কি করলো, থ্রিউ এ গোল্ডেন অ্যাপেল, একটা সোনার আপেল ছুঁড়ে দিল। ইনস্ক্রিপ্ট অন দ্য অ্যাপেল, তাতে লেখা ছিল টু দ্য ফেয়ারেস্ট, সব থেকে যে সুন্দর তার। এবার ছুঁড়ে দিল যেখানে, সেখানে 3জন লড়াই শুরু করে দিল, জুনো, মিনার্ভা আর ভেনাস। এই 3জনের মধ্যে ওই আপেলটা যে সব থেকে সুন্দর সে পাবে, তাই 3জনে মিলে ঝগড়া শুরু করে দিল। তাই অ্যাপেল অফ ডিসকর্ড কথাটার মানেই হচ্ছে সাবজেক্ট অফ কোয়ার্ল। তাহলে এবার মনে থাকবে তো, জুনো, মিনার্ভা আর ভেনাস যে ঝগড়া করেছিল, সেখান থেকে আজও চলে এসেছে অ্যাপেল অফ ডিসকর্ড, মানে হচ্ছে সাবজেক্ট অফ কোয়ার্ল। এটার ক্ষেত্রে মনে রাখি, ইডিয়াম যেমন সাবজেক্ট অফ অ্যাপেল অফ ডিসকর্ড মানে সাবজেক্ট অফ কোয়ার্ল মনে থাকবে, তেমন এটাও সাবধান রেখো, আপেল ছুঁড়লেও কিন্তু কেউ নেবে না। মনে থাকবে তো, সেটা সোনার আপেল হলেও না, তাহলে কিন্তু সাবজেক্ট অফ কোয়ার্ল। এরপর ভুলে গেলে তোমাদের। এবার 2 নম্বর, অল অ্যান্ড সান্ড্রি কথাটা দেখো, অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি মানে এটা লিখবে প্রত্যেকে, এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন। এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন মানেটা বলিয়ে দিচ্ছি। এভরিবডি মানে জানো প্রত্যেকে, উইদাউট ডিসক্রিমিনেশন মানে যেখানে বাজ বিচার করা হয় না। এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন কথাটার মানেই হচ্ছে যেখানে বাজ বিচার করা হয় না। এবার কি করে এলো, অল কথাটা দেখো, অল মানে সবাই, তাহলে এভরিবডিটা বুঝে গেল। এবার উইদাউট ডিসক্রিমিনেশন কথাটা কেন হলো, এই সান্ড্রি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই কথাটার মানেই হচ্ছে সেভারেল। সান্ড্রি মানেই হচ্ছে সেভারেল, মানে এবার সেভারেল মানেই বুঝতে পারছো বহুজন,
বহুজন কখন হয়, যখন আর বাছবিচার করা যায় না। সেই জন্য অল অ্যান্ড সানড্রি কথাটার মানে হচ্ছে এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন। মনে থাকবে তাহলে এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন এইটা যখন অপশনে থাকবে বা এই ধরনের একদম কাছাকাছি অপশন থাকবে সেটাকে করবে। তাহলে অল অ্যান্ড সানড্রিটা মনে থাকবে এভরিবডি উইদাউট ডিসক্রিমিনেশন। এবার 3 নম্বরটা দেখো, এটা ভীষণ কনফিউজিং, এটা বেশিরভাগ জনই ভুল করে ফেলে। অ্যাট দ্য আউটসেট, অ্যাট দ্য আউটসেট। এবার আউটসেট কথাটার মানে অনেকেই ভেবে ফেলে তাহলে আউট, তাহলে মনে হয় শেষের দিকে, একদম ঠিক উল্টো। ওই জন্যই বলছিলাম এর ডিফার মিনিং থাকবে। অ্যাট দ্য আউটসেট মানে হচ্ছে ইন দ্য বিগিনিং। বিগিনিং কথাটা খেয়াল করো, ইন দ্য বিগিনিং, বিগিন মানে শুরু করা। এই অ্যাট দ্য আউটসেট মানে কখনোই কিন্তু শেষ নয়, ইন দ্য বিগিনিং একদম শুরুতে। কনফিউজ হয়ে যায় না যেন, কারণ আউটসেট কথাটাকে একটু যদি আমি কায়দা করে লিখি, কথাটা হচ্ছে সেট আউট। এই সেট আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে স্টার্টেড এ জার্নি। কথাটা খেয়াল করো, স্টার্টেড এ জার্নি। দেখো স্টার্ট, স্টার্ট মানে বিগিনিং, তাহলে সেট আউট মানে যাত্রা শুরু করা। এটাকে একটু কায়দা করে লেখা আছে আউটসেট। তাহলে অ্যাট দ্য আউটসেট মানে কখনোই ফিনিশ নয়, ইন দ্য বিগিনিং। মনে থাকবে নিশ্চয়ই, কখনোই গোলমাল করে ফেলো না, কেউ একদম ফিনিশ লিখে ফেলো না। এরপর একটা লিখছি দেখো, ড্যাম স্কুইব। কথাটা দেখবে, ড্যাম স্কুইব। স্কুইব কথাটা আমরা সাধারণত ব্যবহার করি না, আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না, কারণ স্কুইব ইজ এ স্মল ডিনামাইট, ছোট্ট একটা এরকম ডিনামাইট ইউজড ইন মিলিটারি। তাহলে মিলিটারিতে ব্যবহার করতো, আমাদের ব্যবহার করার দরকার হয় না। আর দরকার হলেও স্কুইব কাজে লাগবে না, কারণ তার আগে ড্যাম কথাটা আছে। ড্যাম কথাটা আমরা খুব পরিচিত, বলি না দেয়াল ড্যাম হয়ে গেছে, মেজর ড্যাম হয়ে গেছে। ড্যাম মানে ইউ নো ইট গেটস ওয়েট, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এবার ডিনামাইট যদি গেটিং ড্যাম, তাহলে কি হবে, সেটা ফাটবে। সেই জন্য ড্যাম স্কুইব কথাটার মানে হচ্ছে কমপ্লিট ফেলিওর। কমপ্লিট মানে পুরোপুরি, ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা। কমপ্লিট ফেলিওর, কারণ স্কুইব দ্যাট মিনস স্মল ডিনামাইট ইউজড ইন মিলিটারি গেটিং ড্যাম। যে ডিনামাইট, ছোট ছোট ডিনামাইট গুলো মিলিটারিতে ব্যবহার করা হতো, সেগুলো যখন ফাটতো না, ভিজে নষ্ট হয়ে যেত, তখন মিলিটারিদের ভাষা ছিল ড্যাম স্কুইব। এই ড্যাম স্কুইব মিলিটারিদের ভাষা থেকে সাধারণ মানুষের কাছে চলে এসেছে। যখন কমপ্লিট ফেলিওর হয়ে যায়, পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখন বলতে হয় ড্যাম স্কুইব। তাই আমি চাইবো তোমরা গ্রামার রুট ফলো করো, কখনো ড্যাম স্কুইবে যাবে না, সত্যিকারের একদম ডিনামাইট তৈরি হয়ে যাবে। পরেরটা বলি, টু পুট দ্য কার্ট, টু পুট দ্য কার্ট বিফোর এ হর্স। টু পুট দ্য কার্ট বিফোর এ হর্স, এটার স্টোরিটা বলার দরকার হবে না যদি শব্দটা ঠিকঠাক বোঝো। টু পুট দ্য কার্ট বিফোর এ হর্স, এটার মানেটা লেখো টু ডু রং থিং ফার্স্ট। দেখো মানেটা কি বলেছি, টু ডু রং থিং ফার্স্ট। রং মানে যেন ভুল, কাজটা প্রথমে করা। কেন টু পুট দ্য কার্ট বিফোর এ হর্স মানে টু ডু রং থিং ফার্স্ট কি করে এলো, কথাটা খেয়াল করো। টু পুট দ্য কার্ট, কার্ট মানে জানো বুলক কার্ট, গরুর গাড়ি। এবার গরুর গাড়ি বিফোর এ হর্স, গরুর গাড়ি তোমরা দেখেছো, গরুর গাড়িতে আমরা কি দেখি, বলছে ঘোড়াগুলোর আগে গরুর গাড়ি ঘোড়াতেই টানা হতো, পরে বুলক এসেছে, আগে ঘোড়ায় টানতো। গরুর গাড়িটা আর ঘোড়াটার পজিশনটা দেখো, টু পুট দ্য কার্ট, গাড়িটাকে রাখো বিফোর এ হর্স, ঘোড়াটার আগে। তো ঘোড়াটার আগে যদি গাড়িটা রাখে তাহলে গাড়িটা টানবে কে, ঘোড়া তো পিছিয়ে পড়েছে, ঘোড়াকে তো সামনে থাকতে হবে। সেই জন্য বলছি টু পুট দ্য কার্ট মানে হচ্ছে টু ডু রং থিং ফার্স্ট। তাহলে টু পুট দ্য কার্ট বিফোর এ হর্স মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো, টু ডু রং থিং ফার্স্ট, ভুল কাজটা প্রথমে করা। অপশনে এটা খেয়াল রেখো। এবার 6 নম্বরে চলে যাচ্ছি, গেট ইনটু হট ওয়াটার। যারা WBCS এর প্রস্তুতি নিচ্ছ তাদের বলছি, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখতে পাবে সম্ভবত 18 বা 19 সালে
18 বা 19 সালের কোশ্চেন, আমার সালটা মনে নেই, কিন্তু WBCS এর কোশ্চেন এটা, WBCS এটা পড়েছিল, গেট ইনটু হট ওয়াটার। এইটার মানে টু গেট ইনটু ট্রাভেল, টু গেট ইনটু ট্রাভেল। আমি যে ইংরেজিটা বলছি সেই ইংরেজিটা লিখে রাখবে। টু গেট ইনটু হট ওয়াটার মানে গেট ইনটু ট্রাভেল, ট্রাভেল মানে জানো সমস্যা, তো গেট ইনটু হট ওয়াটার মানে গেট ইনটু ট্রাভেল কি করে হলো? গরম জলের মধ্যে প্রবেশ করা মানে সমস্যা কি করে হলো? যদি বুঝতে না পারো, এই স্টোরিটা আমি বোঝাবো না, তোমরা নিজেরা বুঝবে। ভিডিওটা দেখার পর একটা বড় ডেকচিতে গরম জল করে তার মধ্যে ডুবে পড়ো, সমস্যাটা কি হচ্ছে বুঝে নিজেরাই বুঝবে হট ওয়াটার মানে কি করে ট্রাভেল হয়। আশা করি আমাকে আর স্টোরিটা তোমাদের বলতে হবে না, নিজেরাই এর বিহাইন্ড স্টোরিটা ক্যান ইমাজিন ভেরি ওয়েল। তাহলে গেট ইনটু হট ওয়াটার মানে গেট ইনটু ট্রাভেল। আশা করি মনে থাকবে, যাদের মনে থাকবে না মনে হচ্ছে তারা গরম জলে ডুব দিয়ে দাও, আমি চাইছি দেওয়ার প্রয়োজন হবে না, শুধু মনে রেখো। নেক্সট বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটার মানে হচ্ছে ইন রাইটিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথাটার মানে হচ্ছে ইন রাইটিং, মানে যা কিছু আগে লিখিত হতো তাকে ইডিয়ম হিসেবে বলার জন্য বলা হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে আমরা সাধারণত পিকচারের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে বলি, অপশনে হয়তো সেটাও দিয়ে দিতে পারে যে কোনো ছবিকে বলা হতো, টিভির ক্ষেত্রে কোনো কালারের ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একদমই নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কিন্তু ইন রাইটিং। কিন্তু কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইন রাইটিংটা কি করে এলো? ইন ওল্ড এজ অনলি ব্ল্যাক ইঙ্ক ইজ ইউজড, নীল রং, নীল কালি তখন আসেনি। আর তোমরা জানো, ইউ নো ভেরি ওয়েল দ্যাট এভরিথিং ইজ রিটেন ইন হোয়াইট পেপার। সাদা কাগজের উপর কালো কালিতে লেখা হতো বলে যে কোনো লেখাকে বলা হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেই জন্য রাইটিং ফর্মে যা কিছু তাকে ইডিয়ম হিসেবে বলা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আশা করি এটা খুব সহজ মনে থাকবে। শুধু মনে রেখো, আগেকার দিনে নীল কালি ছিল না বলে ব্ল্যাক কালি, সাদা কাগজের উপর লেখা হতো বলে ইন রাইটিংকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা হয়। নেক্সট চলে যাচ্ছি 8 নম্বরে, ফ্লগিং। ফ্লগিং দ্য ডেড হর্স। ফ্লগিং দ্য ডেড হর্স এইটার মানেটা লেখো আগে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট। Revive interest in a subject out of date. Flogging the dead horse এটার মানে রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট আউট অফ ডেট। আমি ব্যাখ্যাটা দেওয়ার আগে বলে দিই, ফ্লগিং দ্য ডেড হর্স এটাকে বাংলায় বলা হয় পুরনো কাসুন্দি ঘাঁটা। এটা প্রভাবে ব্যবহার করা হয়, পুরনো কাসুন্দি ঘাঁটা। পুরনো কাসুন্দি ঘাঁটলে কি হয় জানো? কাসুন্দিকে যদি পুরনো কাসুন্দি ঘাঁটা হয় তাহলে সর্ষের যে ঝাঁঝটা, কাসুন্দির যে ঝাঁঝটা, সেটা কখনো পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। সেই জন্য বলে পুরনো কাসুন্দি ঘাঁটিস না। এবার ফ্লগিং দ্য ডেড হর্স মানে রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট আউট অফ ডেট কি করে এলো? রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট, রিভাইভ মানে জানো জাগিয়ে তোলা, পুনরায় জাগিয়ে তোলা, পুনরায় আগ্রহ জাগিয়ে তোলা একটা বিষয়ে। এই কথার খেয়াল রাখো, আউট অফ ডেট যেটা নষ্ট হয়ে গেছে, ডেট এক্সপায়ার করে গেছে। তাহলে ফ্লগিং দ্য ডেড হর্স কি করে এলো? ফ্লগিং মিন্স হুইপিং। ঘোড়া তাড়ানোর জন্য যে চাবুক ব্যবহার করা হয় সেই চাবুকটাকে ফ্লগ বলা হতো, FLOG, হুইপ, চাবুক। এবার ডেড হর্স, ঘোড়াটা মারা গেছে, মৃত ঘোড়াকে যদি চাবুক দিয়ে মারে তাহলে ঘোড়াটা কি ছুটবে? ছুটবে না তো। তাহলে যে জিনিসটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেটা আবার কি করে জেগে উঠবে? কাসুন্দিকে, পুরনো কাসুন্দিকে ঘাঁটলেও তো আগের মতো পাওয়া যাবে না। তাই ফ্লগিং দ্য ডেড হর্স মানে রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট আউট অফ ডেট। তাহলে মনে থাকবে, ফ্লগিং মানে হচ্ছে চাবুক মারা, গেটিং হুইপ এ ডেড হর্স। ইফ ইউ গেট দ্য হুইপ অন দ্য ডেড হর্স, what will be done? Dead horse do not arise, do not wake up. একটা মৃত ঘোড়াকে মারলে কি হবে? সে কি কোনোদিন উঠবে? সে কখনো উঠবে না। তাই ফ্লগিং দ্য ডেড হর্স মানে হচ্ছে যার ইন্টারেস্ট খারাপ হয়ে গেছে, সেই আউট অফ ডেটের যে সাবজেক্ট সেটা নষ্ট হয়ে যাওয়া। তাহলে মনে রাখবে, ফ্লগিং দ্য ডেড হর্স মানে রিভাইভ ইন্টারেস্ট ইন এ সাবজেক্ট আউট অফ ডেট। এবার 9 নম্বরে দেখো,
এই হবসনস চয়েস, আবারও বলছি হবসনস চয়েস, এই যে এটা লিখলাম এটাও WBCS এর প্রিভিয়াস ইয়ারের 18 বা 19 এরকম একটা WBCS যারা পরীক্ষা দিচ্ছ তারা দেখতে পাবে হবসনস চয়েস তোমাদের কোশ্চেনে ছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল। হবসনস চয়েস জিনিসটা কি? হবসনস চয়েস মানে নো চয়েস অ্যাট অল। দেখো বললাম হবসনস চয়েস, কিন্তু উত্তরটা হয়ে গেল নো চয়েস অ্যাট অল, মানে কোনো পছন্দ করা যাবে না। ফাইন, কেন? গল্পটা দেখো, হবসনস চয়েস, এই হবসনস এ ছিল একজন স্টেবল কিপার। হবসনস ইজ এ স্টেবল কিপার ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে একজন আস্তাবলের মালিক ছিল হবসনস। ইফ ওয়ান ওয়ান্টেড টু বাই এ হর্স ফ্রম হিজ স্টেবল, যদি কেউ একজন তার আস্তাবল থেকে ঘোড়া কিনতে যেত, তখন কি করতো? আমরা কোনো জিনিস কিনতে গেলে কি করি? এই এটা নয়, এটা নয়, ওটা নয়, এটা নয়, এটা বাঁচতে থাকি। Hobson strictly ordered the customer, you have to buy the horse from the gate. একদম গেটের ধারে যেটা, বাই দ্য গেট যেটা বাঁধা আছে, সেই গেটের কাছে যেটা আছে সেটা, অর নো চয়েস এট অল, নাহলে তোমাকে কোনো কিছুই নিতে হবে না, হয় ওটা নাও নাহলে নিতে হবে না। সেই জন্য যখন চয়েস করার কোনো ব্যাপার থাকে না তখন বলা হয় হবসনস চয়েস। আমি বলছি গ্রামার রুটকে হবসনস চয়েস করে নাও, তাহলে দেখবে নো চয়েস এট অল। আমি বাকিটা চয়েস করে দেবো তোমাদের, শুধু ইডিয়মের ক্লাসগুলো ফলো করো। আরো অনেক ইডিয়ম দেখাবো, আমি 9 নম্বর ইডিয়ম করেছি, বলেছিলাম 10টা করাবো। এবার 10 নম্বর ইডিয়ম দেখো। 10 নম্বর ইডিয়ম হচ্ছে ইওমেন্স। এটাও একটা কম্পিটিটিভ এক্সামের ইডিয়ম, ইওমেন্স সার্ভিস। ইওমেন্স সার্ভিস এটাও কোনো কম্পিটিটিভ এক্সামের, আমার মনে পড়ছে না ব্যাংক বা রেলে কোথাও একটা করেছিল, এই মুহূর্তে মনে নেই। 10 নম্বর যে ইডিয়মটা করেছি ইওমেন্স সার্ভিস, এটাও খুব ইম্পর্টেন্ট। এইটার মানে হচ্ছে ইউজফুল হেল্প। ইউজফুল হেল্প, এটা লিখে রাখো, ইউজফুল হেল্প, ইউমেন্স সার্ভিস। এবার ইউমেন্স সার্ভিসের স্টোরিটা কি? ইউমেন ওয়াজ এ লেবার ইন রয়্যাল সোসাইটি, রয়্যাল ফ্যামিলিতে ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের যে রাজ পরিবার সেখানে ইউমেন ছিল একজন লেবার। এবার কি করতো একজন লেবারের? যা কাজ, হি হ্যাড ডান এভরিথিং ইন ডিউটিফুল, ভেরি মাচ ডিউটিফুল ছিল, তার সমস্ত কাজ সে খুব ডিউটিফুলি এক্সিকিউট করতো। আর এক্সট্রা যদি রাজ পরিবারের কোনো দরকার হতো, সাহায্য দরকার হতো, ইফ দ্য রয়্যাল ফ্যামিলি নিডেড এনি হেল্প, হিউম্যান ইজ অলওয়েজ রেডি টু গেট দ্য হেল্প, টু ডু দ্য হেল্প, টু অফার হিজ সার্ভিস। হিউম্যান সার্ভিস সেই জন্য মানে হয়ে গেছে ইউজফুল হেল্প। হিউম্যান যেহেতু ওই রাজ পরিবারের যে কোনো সাহায্যে তার নিজের ডিউটি করার পরও নিজে যেত সেই সাহায্যটা করতে, সেই জন্য যে কোনো ইউজফুল হেল্পকে বলা হয় হিউম্যান সার্ভিস। আমি গ্রামার রুটে তোমাদের বলছি, তোমাদের হিউম্যান সার্ভিস আমি দেব। তোমরা যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করবে, যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবে। প্রিপোজিশনে অনেক কিছু জানতে চাইছো, প্রিপোজিশনের নেক্সট ক্লাসে ডেফিনেটলি আমি সেগুলোর এক্সপ্লেন দেবো। তোমরা প্রিপোজিশনের ক্লাসগুলো আরও বারবার করতে থাকো। যেহেতু তোমরা আমার ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জমিটা খুব আগে থেকে তৈরি করতে হয়। তোমরা একটা জিনিস ভাবো না, 5 বছর 6 বছর পরে মাধ্যমিক দিয়েছো, 2 বছর পরে এইচএস দিয়েছো, তাহলে একটা এইচএস এর প্রস্তুতি নিতে 2 বছর লেগেছে, একটা মাধ্যমিক দিতে 5 বছর লেগেছে। তাই একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতিটা অনেকটা দীর্ঘ নিতে হয়। আমি এই বসলাম আর 4G স্পিডে পেয়ে যাও, এটা কখনো হয় না, এটা সম্ভব নয়। আমি বলবো প্রস্তুতিটা রাখো, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখো। যে প্রিপোজিশনগুলো বলেছি আজকে, ইডিয়ম যেগুলো বললাম সেগুলো নোট ডাউন করো, দরকার হলে ভিডিওটা বারবার দেখো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরও শেয়ার করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করোনি, ভিউ করছো, আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরো বেটার ক্লাস পাবে। একদম ইডিএম এমনভাবে শিখিয়ে দেবো চাইলেও ভুলতে পারবে না, নিজেকে ভুলে যাবে কিন্তু ইডিয়ম, গ্রামার রুটের ইডিয়ম ভুলতে পারবে না। অবশ্যই এই অ্যাসিউরেন্স আমি তোমাদের দিচ্ছি। আমি বলেছি আমার আরেকটা চ্যানেল আছে,
ক্যাপিটালে ইংলিশ ডেস্ক, ইংলিশ ডেস্ক। যারা স্টেট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরকে আমি বলছি, এখানে ন্যারেশন ভয়েস খুব ফুটিয়ে শেখানো হয়, সেই ইংলিশ ডেস্ক ক্লাসটা পারলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি কিছু ইডিয়ম নিয়ে প্রশ্ন থাকে ডেফিনেটলি তোমরা আমাকে জানাও, আমি তোমাদের অবশ্যই সেটা সমাধান করে দেবো। আপাতত গুড নাইট।